আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান টু ডেভিডসন রিভিউ ডিসকাশন। এই ডিসকাশনগুলো মূলত ডেভিডসন বেসড বিভিন্ন চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে সংক্ষেপে রিভিউ করা হবে, যেগুলো হচ্ছে সামনে আমাদের FCPS পার্ট 1 এক্সাম বা মিড টার্ম এক্সাম, এমনকি MRCP পার্ট 1 এক্সামের জন্য কাজে লাগবে। টুডে আওয়ার টপিক ইজ নেফ্রোটিক সিনড্রোম। সো আমরা এখানে কী কী আলোচনা করব? আমরা এখানে নেফ্রোটিক সিনড্রোমের প্রেজেন্টেশন, তারপর তার যে কমপ্লিকেশনগুলো আছে, প্লাস ডেভিডসনের যে পোর্শনটা গ্লোমেরুলোনেফ্রাইটিসের নেফ্রোটিক প্রেজেন্টেশন নিয়ে আছে, সেই অংশটা নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, নেফ্রোটিক গ্লোমেরুলোনেফ্রাইটিসে নেফ্রোটিক সিনড্রোম প্রেজেন্টেশনটা কেমন হয়ে থাকে? এটা মূলত হচ্ছে ভেরি হেভি প্লেটেড প্রোটিনিউরিয়া, যেটা হচ্ছে ফ্রথি ইউরিন, হাইপোঅ্যালবুমিনেমিয়া এডেমা, যার ফলাফল হচ্ছে আমরা বায়োল্যাটারাল লোয়ার লিম সোয়েলিং দেখতে পাবো আপ টু দ্য থাই, অথবা ফেশিয়াল সোয়েলিং ও জেনারেল সোয়েলিংও থাকতে পারে। ব্লাড ভলিউম মে বি নর্মাল, রিডিউস অর ইনক্রিজ, দ্যাট মিনস ব্লাড ভলিউম নর্মালও থাকতে পারে, পেশেন্ট হাইপারটেনসিভও থাকতে পারে অথবা হাইপোটেনসিভও থাকতে পারে, প্লাস কমপ্লিকেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। হোয়াট আর দ্য কমপ্লিকেশনস আর হাইপোঅ্যালবুমিনেমিয়া, সোডিয়াম রিটেনশন, হাইপারকোলেস্টেরোলেমিয়া, হাইপারকোয়াগুলেবিলিটি অ্যান্ড ইনফেকশন। হাইপোঅ্যালবুমিনের জন্য কী হয়? হাইপোঅ্যালবুমিনের জন্য হচ্ছে আমাদের রিডিউসড অঙ্কোটিক প্রেশার ডিউ টু এডেমা ডেভেলপ করে। তারপর সোডিয়াম রিটেনশনের কারণে আমাদের এডেমা ডেভেলপ করে, অর্থাৎ এই দুটো কন্ডিশনের কারণে রোগীর প্রেজেন্টেশন হবে এডেমা। হাইপারকোলেস্টেরোলেমিয়া হচ্ছে পেশেন্টের হাই রেট অফ অ্যাথেরোস্ক্লেরোসিস। এটার মেকানিজম হচ্ছে যেহেতু নন স্পেসিফিক ইনক্রিজ লাইপোপ্রোটিন সিনথেসিস বাই লিভার। অ্যান্ড হাইপারকোয়াগুলেবিলিটি, এটা হচ্ছে ভেনাস থ্রম্বোএম্বোলিজম নিয়ে প্রেজেন্ট করবে, যার কারণে হচ্ছে পেশেন্টের ফ্ল্যাঙ্ক পেইন মোস্ট কমন সিমটম, এটা নিয়ে প্রেজেন্ট করতে পারে। এবং এটা কারণ কি? রিলেটিভ লস অফ ইনহিবিটরস অফ দ্য কোয়াগুলেশন, অর্থাৎ কোয়াগুলেশন ইনহিবিট করার কারণে পেশেন্টের ইনহিবিটরস অফ যে সকল সাবস্টেন্স কোয়াগুলেশনকে ইনহিবিট করে, তাদের লস হওয়ার কারণে, যেহেতু এগুলো হচ্ছে যে আমাদের এক ধরনের প্রোটিন, এগুলো লস হয়ে যাওয়ার কারণে কোয়াগুলেশনটা ইনহিবিট হয় না, ইনক্রিজ হয়। এই কারণে ভেনাস থ্রম্বোএম্বোলিজম ডেভেলপ করে। অ্যাট দ্য সেম টাইম ইনক্রিজ ইন লিভার সিনথেসিস অফ প্রো কোয়াগুলেন্ট ফ্যাক্টর, অর্থাৎ যে সকল ফ্যাক্টর আমাদের কোয়াগুলেশনকে প্রমোট করে। সো ইট ইজ ইম্পর্টেন্ট অ্যালং উইথ দ্য মেকানিজম অ্যান্ড প্রেজেন্টেশন। অলসো পেশেন্ট ক্যান বি প্রেজেন্ট এস ইনফেকশন। কেন? কারণ হচ্ছে পেশেন্টের হাইপোগামাগ্লোবিনেমিয়া হয়, ইউরিনারি লসের কারণে আলটিমেটলি পেশেন্ট নিউমোকক্কাল অথবা মেনিনিওকক্কাল ইনফেকশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। সো একটা নেফ্রোটিক সিনড্রোমের কেস নট অনলি জেনারেলাইজ সোয়েলিং অফ ফ্রথি ইউরিন নিয়ে প্রেজেন্টেশন করবে, প্লাস অ্যাবডোমিনাল ফ্ল্যাঙ্ক পেইন অর ডিফারেন্ট কাইন্ড অফ ইনফেকশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। সো আমাদের প্রেজেন্টেশন পোর্শন ডান। দেন কামস দ্য ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রত্যেকটা এক্সামের জন্যই মোস্ট ইম্পর্টেন্ট বক্স। এই বক্সের কেবলমাত্র নেফ্রোটিক পোর্শনটা নিয়ে আমরা আলোচনা করব, বাট ডেভিডসনের হচ্ছে এই বক্সটাতে সব তথ্য একসাথে করা নেই। আমরা হচ্ছে একটা সামারাইজ বক্স, যেখানে হচ্ছে সব ধরনের ইনফরমেশান একসাথে করে আমরা দেখব। যেখানে সব ইনফরমেশান একসাথে করা আছে, তাহলে হচ্ছে বইয়ের অন্যান্য জায়গার তথ্যগুলো এক জায়গায় আমরা একসাথে পেয়ে যাব। ওকে, এখান থেকে আমরা চারটে জিনিস বোঝার ট্রাই করবো, যে রিস্ক ফ্যাক্টর কী কী আছে বা অ্যাসোসিয়েশন কী, প্যাথোজেনেসিস কী, হিস্টোলজিক্যাল ফাইন্ডিংস কী পাবো, অ্যান্ড ডিজিজ ওয়াজ স্পেসিফিক কোনো ক্যারেক্টারিস্টিক আছে কিনা। ওকে, সো লেটস গো টু দ্য মডিফাইড টেবিল। সো আমাদের তিনটে ডিজিজ আছে এটার আন্ডারে। একটা হচ্ছে মিনিমাল চেঞ্জ ডিজিজ, অ্যানাদার ওয়ান ইজ মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, অ্যান্ড ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস। ওকে, মিনিমাল চেঞ্জ ডিজিজটা কাদের হয়? ফার্স্ট আমরা জানি মূলত চিলড্রেন, অর্থাৎ ইউজুয়ালি বলা হয়ে থাকে 2 years অর লেস। অ্যান্ড প্যাথোফিজিওলজি মূলত কি? প্যাথোফিজিওলজি হচ্ছে মূলত পোডোসাইট ইনজুরির কারণে হয়ে থাকে, অ্যান্ড ইউজুয়ালি রিভার্সেবল হয়ে থাকে। জেনেটিক কজও থাকতে পারে, এবং এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে প্রোটিনিউরা ইজ ইউজুয়ালি হাইলি সিলেক্টিভ, অর্থাৎ আমরা যদি এখানে অ্যালবুমিনটা লস হয়, নট হায়ার মলিকুলার ওয়েট প্রোটিন সাচ এস ইমিউনোগ্লোবুলিন, এই ক্ষেত্রে লস হবে না। ইট ইজ এ ভেরি স্পেসিফিক পয়েন্ট ফর মিনিমাল চেঞ্জেস, ক্যান বি ইম্পর্টেন্ট ফর SBA or any kind of MCQ. So this is one of the important point. Second one is association, অর্থাৎ এই বাচ্চাগুলো সাধারণত ব্যাকগ্রাউন্ডে কী থাকবে? অ্যাটোপিক হিস্ট্রি থাকতে পারে, অ্যানাসাইড বা ড্রাগের হিস্ট্রি থাকতে পারে। মোস্ট কমনলি যেভাবে স্টেম আসে সেটা হচ্ছে আমাদের হ্যামাটোলজিক্যাল ম্যালিগনেন্সি, অর্থাৎ একটা ম্যালিগনেন্ট পেশেন্টের হিস্ট্রি দিবে,
দিয়ে হচ্ছে নেফ্রোটিক প্রেজেন্টেশন দিবে, বাচ্চার বয়সটা সাধারণত একটা বাচ্চার হিস্ট্রি দেওয়া থাকবে, ইউজুয়ালি 2 ইয়ার্স ও 6 ইয়ার্স এই ধরনের একটা এজ দেওয়া থাকবে। ওকে, তারপর হচ্ছে আমরা যে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি দেখি, এটা সাধারণত অ্যাডাল্টের হয়ে থাকে। এটার প্যাথোফিজিওলজি হচ্ছে অ্যান্টিবডি প্রডিউসড এগেনস্ট দ্য ফসফোলাইপেস A2 রিসেপ্টর। এটা সাধারণত আমাদের পোডোসাইটে প্রেজেন্ট থাকে, এটার এগেনস্টে হচ্ছে আমাদের অ্যান্টিবডি ক্রিয়েট হয়, আমাদের পোডোসাইট ইনজুরি হয়। সো এই মেকানিজমটাও ইম্পর্টেন্ট ফর SBA। What are the cause? Mostly idiopathic, অর্থাৎ নো কজ, ডিউ টু ইনফেকশন, মোস্টলি হচ্ছে হেপাটাইটিস বি, অলসো ম্যালেরিয়া, দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট, ম্যালেরিয়া ইজ অলসো ইম্পর্টেন্ট। দেন কামস সাম ড্রাগস, যার মধ্যে আছে পেনিসিলামিন। পেনিসিলামিনটা আমরা কোথায় ব্যবহার করি? আমরা সাধারণত উইলসন ডিজিজে ইউজ করে থাকি। দেন কামস দ্য ক্যাপটোপ্রিল, ইট ইজ এ কাইন্ড অফ ACE ইনহিবিটর। তারপর হচ্ছে হেভি মেটালস, ওটা মার্কারি, কোন স্টেমে মার্কারি হিস্ট্রি দিয়েও হচ্ছে যে, বা মার্কারি কোনো পয়জনিং বা হিস্ট্রি দিয়ে হচ্ছে আমরা স্টেম পেতে পারি, লাইক থার্মোমিটার সাধারণত হচ্ছে মার্কারি থাকে, এই ধরনের কোনো স্টেম দেওয়া থাকতে পারে। প্লাস সলিড ম্যালিগনেসি, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট অফ দিস ফর দিস মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, যে সলিড ম্যালিগনেসি একটা হিস্ট্রি দিয়ে নেফ্রোটিক সিনড্রোম প্রেজেন্টেশন, তাহলে তখন আমাদেরকে মাথায় রাখতে হবে এটা মেমব্রেনাস নেফ্রোপ্যাথিকে প্রেজেন্ট করতেছে। দেন কামস দ্য ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলার, এটাও যে কোনো বয়সের হয়ে থাকে, ক্যান বি ডিউ টু চাইল্ড অর অ্যাডাল্ট। আর এটার হচ্ছে হয়তো প্যাথোফিজিওলজিটা তেমন একটা জানা নাই। ইট ক্যান বি ডিউ টু ইঞ্জুরি পোরোসাইট, ইঞ্জুরি তো পোরোসাইট হয়ে থাকে, এবং একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেখানে কোনো অ্যাকিউট ইনফ্লামেশন হয় না, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটার কজ কি বা অ্যাসোসিয়েশন ফ্যাক্টর হচ্ছে প্রাইমারি সেম, যাদের হচ্ছে APOL1 জিন ভ্যারাইটিস, ইউজুয়ালি ওয়েস্ট আফ্রিকানদের এটা থেকে থাকে। আর সেকেন্ডারি কজের মধ্যে একটা আননোটিস পয়েন্ট থেকে যায়, সেটা হচ্ছে আমাদের হিলিং অফ দ্য প্রিভিয়াস গ্লোমেরুলার ইনজুরি। এই পয়েন্টটা আমরা অনেকেই আননোটিস অবস্থা থেকে যায়। এটা কারণ হচ্ছে, এটা বলতে আসলে বোঝায় যে যাদের হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম অথবা কোলেস্টেরল এম্বোলিজম অথবা ভাস্কুলাইটিস, কোনো কোনো ক্ষেত্রে রিফ্লাক্স নেফ্রাইটিসের কথাও বলা হয়ে থাকে, ইউরোপ্যাথির কথাও বলা হয়ে থাকে, অর্থাৎ রিকারেন্ট ইউটিআই ফ্রম দ্য চাইল্ডহুড, এরকম একটা হিস্ট্রি দেওয়া থাকে। HUS এর ক্ষেত্রে হচ্ছে আমাদের আমরা জানি পেশেন্টের থ্রম্বোসাইটোপেনিয়া প্লাস রেনাল ইঞ্জুরি, থ্রম্বোসাইটোপেনিয়া প্লাস রেনাল ইঞ্জুরি হিস্ট্রি থাকবে। এই ধরনের হিস্ট্রি নিয়ে একটা পেশেন্ট আগে হয়তো সাফার করবে, কিছুদিন পর দেখা যাবে পেশেন্টের নেফ্রোটিক সিনড্রোম প্রেজেন্ট, ওটা নেফ্রোটিক লাইক প্রেজেন্টেশন। এই ধরনের কেস সিনারিও দিয়ে এই স্টেমগুলো আসতে পারে। তো আমাদেরকে এই হিলিং অফ দ্য প্রিভিয়াস লোকাল ইঞ্জুরির কজটা অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ আমরা ইউজুয়ালি সাধারণত নিচের কজগুলো বেশি মনে রাখি, HIV, হেরোইন অ্যাবিউজ, ক্রনিক হাইপারটেনশন আর মরবিড ওবেসিটি, এটা আমরা 4H দিয়ে মনে রাখি, বাট দিস ওয়ান ইজ অলসো ইম্পর্টেন্ট। ওকে, অলসো আদার কজের মধ্যে আছে অ্যালপোর্ট সিনড্রোম, জেনেটিক্যাল কজ, ইটস এ কাইন্ড অফ জেনেটিক্যাল কজ, অ্যান্ড সিকেল সেল অ্যানিমিয়া, অলসো লুপাস অর্থাৎ SLE। SLEর ক্ষেত্রে মোস্ট কমন দুটো ভ্যারাইটির মধ্যে একটা হচ্ছে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, আর একটা হচ্ছে ডিফিউজ প্রোলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। SLE লিটারালি আরও অন্য ধরনের নেফ্রোপ্যাথি বা নেফ্রাইটিক প্রেজেন্টেশনও করে, বাট অ্যামাং দ্য নেফ্রোটিক সিনড্রোম সে মূলত মেমব্রেনাস নেফ্রোপ্যাথিটাকেই বেশি করে থাকে। সো এখানে এই পোর্শনটা খুবই ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা এজ প্যাথোফিজিওলজি অ্যাসোসিয়েশন জানলাম। নেক্সট আমাদের রেনাল বায়োপসিতে আমরা কোনটাতে কী পাবো? দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। তার কারণ হচ্ছে SBAতে সাধারণত ক্লু দিয়ে দেয়, এইখান থেকে ফাইন্ডিংসগুলো ক্লু দিয়ে দেয়, অথবা মাঝে মাঝে স্টেম দিয়ে জানতে চায় রেনাল বায়োপসিতে কী পাবো। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো মিনিমাল চেঞ্জ জিনিসটা খুবই সহজ, এখানে সাধারণত লাইটে আমরা নর্মাল পাই, এই কারণে এটাকে বলা হয় মিনিমাল, কারণ এটাতে তেমন কোনো চেঞ্জ নেই। ইলেকট্রন মাইক্রোস্কোপে আমরা ফিউশন অফ দ্য পোডোসাইট পেতে পারি, আর হচ্ছে ফ্লুরোসেন্সে কিছু পাওয়া যায় না তেমন একটা। আর এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে মিনিমাল চেঞ্জ ডিজিজে কোনো প্রকার ডেপোজিট থাকবে না। মেমব্রেনাস নেফ্রোপ্যাথি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর রেনাল বায়োপসি ফাইন্ডিংস। এখানে হচ্ছে একমাত্র নেফ্রোটিক সিনড্রোম যেখানে হচ্ছে আমাদের সাব এপিথেলিয়াল ডেপোজিটস থাকে। প্লাস এটার ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে থিকনিং অফ দ্য গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। এটার সাথে ডায়াবেটিসের একটা ডিফারেন্স হচ্ছে, ডায়াবেটিক যে নেফ্রোপ্যাথি ওটাও এক প্রকার নেফ্রোটিক সিনড্রোম, সেখানেও হচ্ছে আমরা থিকনিং অফ দ্য গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন পাবো। ডিফারেন্স হচ্ছে ইন কেস অফ মেমব্রেনাস নেফ্রোপ্যাথি আমরা স্পাইক অ্যান্ড ডোম প্যাটার্ন পেয়ে থাকি টিপিক্যাল,
যেটা এই ডায়াবেটিসের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকবে না। অলসো দেয়ার ইজ এক্সপ্যানশন অফ দ্য মেসেঞ্জিয়াল রিজিয়ন বাট দেয়ার উইল বি নো প্রলিফারেশন অর হাইপার সেলুলারিটি। দিস পয়েন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে no expansion of proliferation or hypercellularity. This was important because membranous proliferative glomerulonephritis যে ভ্যারাইটিটা আছে ওইখানেও গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন থিকেনিং পাওয়া যায় প্লাস এই প্রলিফারেশনটা পাওয়া যায়। সো এই স্টেমের বেলায় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই জিনিসটা উল্লেখ আছে কিনা, এটা অপশানে আছে কিনা, তখন আমাদেরকে এটা অ্যাভয়েড করতে হবে যে প্রলিফারেশনটা আমরা মেমব্রেনাসের ক্ষেত্রে দেখাবো না। দেয়ার উইল বি ইনক্রিজ ডিপোজিশন অর expansion of the mesangial region but no proliferation or hypercellularity. So this one is very important. Electron microscopy আমরা পাবো spike and dome pattern and fluorescence হচ্ছে আমাদের granular deposits. এই গ্র্যানুলারটি ইম্পর্টেন্ট কজ আরেক ধরনের ডিপোজিট আছে যেটা হচ্ছে আমাদের লিনিয়ার ডিপোজিট। এটা পাওয়া যায় হচ্ছে আমাদের গট প্যাস্টিউ সিনড্রোম যে ডিজিজটা আছে সেখানে সাধারণত পাওয়া যায়। তারপর হচ্ছে আমাদের ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলার স্ক্লেরোসিস। এখানে কি পাবো? এখানে সাধারণত আমরা ফোকাল আর সেগমেন্টাল স্ক্লেরোসিস পাবো। ইলেকট্রন মাইক্রোস্কোপে সাধারণত পোর্টোসাইট ফুড প্রসেস পাওয়া যেতে পারে অথবা ইফেসমেন্ট পাওয়া যায়। এখানেও কোনো ডেপোজিশন বা কোনো ধরনের ডেপোজিট আমরা পাবো না। ডেপোজিট একমাত্র পাবো আমরা মেমব্রেনাস নেফ্রোপ্যাথিতে এবং এটা হবে সাব এপিথেলিয়াল। অ্যান্ড অলসো দ্য ফ্লুরোসেন্সে সাধারণত কিছু পাওয়া যায় না, বাট যদি পাওয়া যায় সাধারণত হিমোগ্লোবিন এম এবং C3 ভ্যারাইটি হয়। সো ডিফারেন্স হচ্ছে ইন কেস অফ মেমব্রেনাস আমরা হিমোগ্লোবিনের জিটা পাচ্ছি, G4G গ্র্যানুলার অ্যান্ড C3, আর ইন কেস অফ ফোকাল সেগমেন্টে আমরা ইমিউনোগ্লোবিলিন এমটা পেতে পারি যদি কোনো ইমিউনোগ্লোবিলিন স্ট্যাপিং অবস্থায় পাওয়া যায়। তারপর হচ্ছে আমাদের ট্রিটমেন্ট। এখান থেকে আসলে প্রোগনোসিসটা বেশি ইম্পর্টেন্ট। ট্রিটমেন্ট কেসটা ইউজুয়ালি ইন কেস অফ MRCP ইজ মোর ইম্পর্টেন্ট। ওকে, তো এখানে হচ্ছে আমাদের ট্রিটমেন্টের মিনিমাল চেঞ্জেস ইজ হাই ডোজ গ্লুকোকর্টিকয়েডস। প্রোগনোসিস হচ্ছে জানতে হবে এটা যে ইট ইজ ভেরি গুড রেসপন্সিভ টু গ্লুকোকর্টিকয়েডস। অলসো ইট ইজ দ্য ডমিনেন্ট কজ অফ ইডিওপ্যাথিক নেফ্রোটিক সিনড্রোম ইন চাইল্ডহুড। আর যদি গ্লুকোকর্ড রেসিস্টেন্স হয় প্লাস বায়োপসি কনফার্ম দ্যাট দিস ইজ এ কেস অফ মিনিমাল চেঞ্জ ডিজিজ বাট স্টিল glucocorticoids doesn't work, then we have to think that this is a case of congenital nephrotic syndrome. Okay. For membranous nephropathy, usually we use steroids plus immunosuppressants as well as ACE inhibitors or ARB to reduce their proteinuria, and also the complications management যেটা আমরা শুরুর দিকে আলোচনা করেছি। প্রগনোসিসটা ইম্পর্টেন্ট, 1/3 remission, 1/3 stable and 1/3 CKD ডেভেলপ করে উইদিন 10 years. ফোকাল সেগমেন্টালের ব্যাপারে সেম ট্রিটমেন্ট হচ্ছে স্টেরয়েড, বাট ডিফারেন্স হচ্ছে ইন কেস অফ দেয়ার স্টেরয়েডটা 50% কেস ইন রেসপন্সিভ, নট এভরিওয়ার, নট ফর অল। আর যদি স্টেরয়েড রেসিস্টেন্স হয় তখন আমরা ক্যালসিনিউরিন ইনহিবিটরস লাইক ট্যাক্রোলিমাস ইউজ করতে পারি। আর ফোকাল সেগমেন্টের গ্লোমেরুলার স্ক্লেরোসিস ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে এই কেসে অলমোস্ট অলওয়েজ হাইপার টেনশন থাকে, যেটা অন্য এই বেলায় সাধারণত থাকে না। মেমব্রেনাস ইউজুয়ালি লেট স্টেজে হয়, বাট ফোকাল সেগমেন্টাল আর্লি স্টেজে হাইপার টেনশন থাকবে, তাই এই সিআইটা ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট পোর্শন। আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এইচআইভি হচ্ছে আমাদের ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলার স্ক্লেরোসিস করে থাকে এবং ওইটার ট্রিটমেন্ট যদি কখনো আসে সেটা হবে আমাদের হার্ট থেরাপি। তাহলে এইচআইভির সাথে FSGS এর রিলেশনটা খুবই ইম্পর্টেন্ট, এটা সাধারণত পরীক্ষার স্টেমে আসে। প্রগনোসিস হচ্ছে সিকেডি, খুবই কমন। আবার ইম্পর্টেন্ট লাইন্স টু রিমেম্বার ইজ রিকার আফটার রেনাল ট্রান্সপ্লান্টেশন। অর্থাৎ ট্রান্সপ্লান্ট করলে রিকার হবে, অর্থাৎ স্টেমে তাহলে একটা হিস্ট্রি থাকতে পারে যে একটা পেশেন্ট রেনাল ট্রান্সপ্লান্ট হয়েছে ডিউ টু সিকেডি, সে আবার হচ্ছে আমাদের কাছে রিকারেন্স বা উইদিন 24 আওয়ার্স দেখা যায় হচ্ছে আবার কিডনি ফেলোর বা রেনাল ফেলোর নিয়ে প্রেজেন্ট করছে। ইউরিনে আমরা পেলাম হচ্ছে 3+ প্রোটিন বা প্রোটিনিউরিয়া, বা জেনারেলাইজড পেশেন্ট হচ্ছে জেনারেলাইজড এডেমা নিয়ে প্রেজেন্ট করছে, তখন ভাবতে হবে ইট ইজ এ কেস অফ ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলার স্ক্লেরোসিস। সো এইভাবে স্টেমগুলো আসতে পারে। আর হাইপারটেনশন ইজ ভেরি কমন, যেটা বললাম যে অন্য দুটো নেফ্রোটিক সিনড্রোমের চেয়ে এখানে হাইপারটেনশনের অ্যাপিয়ারেন্স অবশ্যই ম্যান্ডেটরি এবং থাকে। এবং এইচআইভি ভ্যারাইটিটা মূলত কলাপসিং ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলার স্ক্লেরোসিস করে থাকে। এটা মূলত MRCP পোর্শনের জন্য ইম্পর্টেন্ট। রিসেন্টলি FCPS আসার পসিবিলিটি আছে, যেহেতু এখন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে কোয়েশ্চেনের।
অ্যান্ড নেক্সট ওয়ান ইজ, এটা যেহেতু ফোকাল প্রসেস, এটা একটি ইম্পর্ট্যান্ট লাইন যে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলার অলওয়েজ আমাদের রেনাল বায়োপসিতে ডিটেক্ট হবে না। কারণ হচ্ছে ইট ইজ এ ফোকাল প্রসেস, অর্থাৎ আমাদের গ্লোমেরুলাসের একটা নির্দিষ্ট পোর্শনে সাধারণত এটা ড্যামেজ হয়ে থাকে, নট অল অফ দ্য হোল গ্লোমেরুলাস। সো দেখা যায় আলটিমেটলি আমরা যদি বায়োপসিটা ওই অ্যাফেক্টেড পোর্শনটা থেকে না আসে, তখন হচ্ছে এটা বায়োপসিতে আসলে নর্মাল। তো নর্মাল কোনটা আমরা পড়লাম? নর্মাল হচ্ছে আমাদের মিনিমাল চেঞ্জ ডিজিজ। তো দেখা যাচ্ছে মিনিমাল চেঞ্জ ডিজিজ ডায়াগনোস হয়ে থাকে রোগীর। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং টু রিমেম্বার। সো দিস ইজ দ্য মাস্টার স্লাইড, যা এখন পর্যন্ত ডিসকাস করেছি তার একটা বড় পোর্শন বা সব একটা ঘর করা। যেহেতু ওইটাতে সমস্যা হবে তাই একটা আলাদা আলাদা করে ডিসকাস করা হয়েছে। আর 3টা ক্লু আছে এখানে। যদি নেফ্রোটিক সিনড্রোমের সাথে হচ্ছে হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি প্লাস চাইল্ড থাকে, আমরা মিনিমাল চেঞ্জ ডিজিজ সাসপেক্ট। নেফ্রোটিক সিনড্রোমের সাথে যদি ম্যালিগনেন্সির হিস্ট্রি দেওয়া থাকে অথবা হ্যাপাটাইটিস বি এর হিস্ট্রি দেওয়া থাকে, আমাদেরকে হচ্ছে অবশ্যই মেমব্রেনাস নেফ্রোপ্যাথি সাসপেক্ট করতে হবে। আর যদি হচ্ছে আমাদের এইচআইভির হিস্ট্রি থাকে অথবা হিরোইন অ্যাবিউজ অথবা হাইপার টেনশন অথবা হেভি ওবেসিটি, এটা মূলত বলে বিএমআই মোর দ্যান 40, ওকে, তখন আমাদেরকে সাসপেক্ট করতে হবে ফোকাল স্ক্লেরোজিং গ্লোমেরুলার ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলার স্ক্লেরোসিস। এবারে আমরা একটা জিনিস জানলাম যে গ্লোমেরুলার ইনজুরির যদি কোনো হিস্ট্রি থাকে, গ্লোমেরুলার ইনজুরি যে রিপিটেড, লাইক যেটা একরকম বললাম যে রিফ্লাক্স, ক্রনিক urethritis or chronic urinary tract infection from the childhood, তখন যদি আবার নেফ্রোটিক সিনড্রোমের প্রেজেন্টেশন আসে অথবা আমাদের হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোমের কেস হিস্ট্রি দিয়ে যদি নেফ্রোটিক সিনড্রোমের প্রেজেন্টেশন দেয় বা কোলেস্টেরল এম্বোলিজমের হিস্ট্রি যদি দেওয়া থাকে, তখন হচ্ছে আমাদেরকে চিন্তা করতে হবে এটা আমাদের ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলার স্ক্লেরোসিস। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ এভরিওয়ান, হোপ ইট উইল হেল্প to answer the question in the upcoming FCPS Part 1 or midterm or MRCP examination.